সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের মতোই কিন্তু চোখের সুস্থতা অনেক বেশি দরকার। দর্শক, আজ আমরা কর্নিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্নিয়ার বিভিন্ন ডিজিজ, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর সৈয়দ আবুল হাসান 1958 সালের অক্টোবর মাসে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হারুন আই ফাউন্ডেশন হসপিটালে কর্নিয়া বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। কর্নিয়া বলতে আসলে কি বোঝায়? কর্নিয়া এটা আমার চোখের কালো যে অংশ দেখি, আসলে এটা কালো না, ট্রান্সপারেন্ট একটা অর্গান, এটা এই কর্নিয়া। এই কর্নিয়াটা যদি স্বচ্ছতা হারাই ফেলে তখন এই কর্নিয়াতে কাজ করে না। কর্নিয়ার কি কি ধরনের রোগ আসলে রয়েছে সেটি আমাদেরকে যদি ক্রস দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দুই ভাগে করা যায়, একটা ইনফেকশাস ডিজিজ আর একটা নন ইনফেকশাস ডিজিজ। আচ্ছা, ইনফেকশাস ডিজিজ আমাদের দেশে কমনলি যেটা হয় এই যে বিভিন্ন এগ্রিকালচারাল ট্রমা, ইন্ডাস্ট্রিয়াল ট্রমা, ধুলাবালি, কন্টামিনেশন, এইসব থেকে কর্নিয়াল ইনফেকশন হয় বিভিন্ন ধরনের। তবে যেটা এগ্রিকালচার ইনফেকশন যেগুলো হয় এটা কমনলি হয় ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা, আর ধুলাবালি এই ইন্ডাস্ট্রিয়াল যেগুলো যে ইনজুরি হয় সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সাধারণত। বাট এটা সাধারণত দিয়ে চিকিৎসা করা যায় না। এগুলো যখনই কোনো ইনফেকশন আসে তখন ওইটাকে পরীক্ষা করে দেখতে হয় এটা কী ধরনের ইনফেকশন, এটা ব্যাকটেরিয়াল না ফাঙ্গাল। আর ভাইরালটা দেখেই বোঝা যায় যেটা ভাইরাল বিভিন্ন প্যাটার্ন হয় যেটাতে বোঝা যায় এটা ভাইরাল, ওই অনুযায়ী চিকিৎসা করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট আসলে কোন ধরনের কর্নিয়ার ইনফেকশনটা হয়ে থাকে? এগ্রিকালচারালটাই কমন বেশি। আচ্ছা, কারণ এগ্রিকালচারাল ট্রমা থেকে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং ফাঙ্গাল ইনফেকশনটাই বেশি হয়। ফাঙ্গাল ইনফেকশন ইনিশিয়ালি খুব বেশি পেশেন্টের কষ্ট হয় না, কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, এটা কমে না। আচ্ছা, সেই জন্য এটা আসে যখন তখন অনেক বেশি নিয়ে চলে আসে। আর ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে পেইনফুল হয়, পেশেন্ট তাড়াতাড়ি চলে আসে, ট্রিটমেন্টও তাড়াতাড়ি হয় এবং ভালো হয় তাড়াতাড়ি। আচ্ছা, এবং এই ইনফেকশনগুলি ইনফেকশন ভালো হয়ে গেল কিন্তু কর্নিয়াটা তো ওপেক হয়ে রয়ে গেল, স্কার হয়ে গেল। যখন এটা ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যায়, ট্রান্সপারেন্সি নষ্ট হলে পরে এই ট্রান্সপারেন্সির কারণে সে দেখতে পায় না। দেখতে যখন পায় না তখন আমাদের ক্যারাটোপ্লাস্টি করে এটা আবার কর্নিয়ার স্বচ্ছতা ফিরে আনতে হয়। ক্যারাটোপ্লাস্টি মানে কর্নিয়ার সংযোজন, অন্য ডোনার কর্নিয়া লাগবে সেক্ষেত্রে। আচ্ছা, বাট আমাদের দেশে ডোনার কর্নিয়া স্কারসিটি তো খুবই বেশি, পাওয়াই যায় না। আমরা এখন মেইনলি ডিপেন্ড করি আমেরিকান কর্নিয়ার উপরে, যার যেটা আনতে টোটাল সার্জারি কস্টে বেশ কস্টলি হয়ে যায়। বাচ্চারা তো আসলে প্রচুর পরিমাণে টিভি দেখে থাকে বা গ্যাজেট এডিক্টেড, এবং সেই সাথে অ্যাডাল্ট পার্সনরা, এই ক্ষেত্রে আসলে যে টানা স্ক্রিনিং টাইমটা যদি একটু বেশি হয়ে থাকে সেটিকে আসলে কর্নিয়াকে এফেক্ট করতে পারে? হ্যাঁ, অনেক বাচ্চাদেরও দেখা যায়। এটা ইউজুয়ালি এটা হয় ড্রাই আই হয়। আগে ইনিশিয়ালি যখন কম্পিউটার আসছিল, যখন তো ডেস্কটপ ছিল, ল্যাপটপও আসে নাই, তখনই এইটা আসছিল একটা ডিজিজ নামে কম্পিউটার ভিশন সিনড্রোম। ওটা বেশি কম্পিউটার ইউজ করলে হয়। এখন তো এসে গেছে মোবাইলের যুগ, বাচ্চারা এখন খেতে গেলেও মোবাইল লাগে, পড়তে গেলেও এখন বাচ্চারা বলে পড়তে গেলেও তাদের মোবাইল ছাড়া পড়া হয় না, ইন্টারনেট থেকে অনেকটাই এগুলো অজুহাত দিয়ে বলে। আসলে তারা বেশি বেশি মোবাইল ইউজ করতে চায়, ল্যাপটপ ইউজ করতে চায়। এগুলির কারণে যেটা হয় চোখের শুষ্কতা আসে এবং ড্রাইনেস হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে, যে বাচ্চাদের সাধারণত হওয়ারই কথা না, সেগুলো এখন দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ড্রাই হয় বা চোখ টিপ টিপ করে। এই দিলে মানে পরীক্ষা করে দেখা যায় তাদেরও চোখে শুষ্কতা আসছে এবং তাদেরও ওই আর্টিফিশিয়াল টিয়ার দিয়েই চিকিৎসা করতে হয়। অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে যে চোখে ইচিং হয় প্রচুর, তারা রাবিং করছে অনেক বেশি, এটার বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? এইটা মেইনলি হয় গিয়ে ধুলাবালি, ডাস্ট, এইসব থেকে হয় বেশি। এখান থেকে অ্যালার্জি হয়, চোখে অ্যালার্জি হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেকগুলি হয়, এগুলিতে আসেই। এছাড়াও ওদের মানে খুব অ্যালার্জিটা খুব বেশি হয়, একদম চোখ ফুলে ওঠে,
চোখের সাদা অংশ এবং কালো অংশের যে জাংশন এটা একদম ফুলে ওঠে, জেলিটিনাস একটা ইসের মাছের মতো চলে আসে, এবং ওই অ্যালার্জিটা খুব বেশি। এবং এই ধরনের অ্যালার্জি যাদের থাকে তাদের অনেক সময় আবার ক্যারাটোকোনাসও থাকে। ক্যারাটোকোনাস এক ধরনের ডিজিজ যেটা কর্নিয়াটা গ্র্যাজুয়ালি পাতলা হয় এবং কর্নিয়ার শেপটা বালজ হয় এবং কনিক্যাল হয়। এতে গিয়ে কর্নিয়ার সারফেসটা ইরেগুলার হয়, ভিশনটা কমে যায়। অ্যালার্জির জন্য এটা হয়। তো অ্যালার্জিটা ইনিশিয়াল থেকে ভালো করে চিকিৎসা করতে হয়। অ্যালার্জির ওষুধের মধ্যে সবাই লেখে অ্যালার্জির ওষুধটা 1 ফোঁটা করে দিনে 2 বার। আচ্ছা 2 বার দিলেই হয়, কিন্তু 2 বার দেওয়ার পরও মাঝে মাঝে এর মাঝেও আবার চুলকায়। যদি তখন চুলকায় তখনও আবার ওই সময়ে একবার দিতে হয়। তাই আমি সাধারণত অ্যালার্জির ওষুধটা ডোজটা বলে থাকি দিনে 2 বার, ধরেন সকাল 10টায় রাত 10টায়। কিন্তু এর মাঝখানে যদি কখনো চুলকায় তখনই সাথে সাথে একবার এক্সট্রা ড্রপ দিতে হবে। এটা দিলে অ্যালার্জিটা কম মানে কন্ট্রোলে থাকে, এবং কন্ট্রোলে থাকলেই তাহলে আর ডিজিজটা খুব বাড়ে না, এবং অ্যালার্জিটা কন্ট্রোল থাকলে ভীষণ ভালো থাকে। ক্যারাটোকোনাস ডিজিজটা যাদের হয়ে থাকে এটি কি পুরোপুরিভাবে কিউরেবল? হ্যাঁ, ক্যারাটোকোনাসে আগের যেমন চিকিৎসা যেটা ছিল, যদি ক্যারাটোকোনাস দেখা যেত তাহলে অপেক্ষাই করতে হতো, হয়তো চশমা দিয়ে ইনিশিয়ালি ম্যানেজ করতাম, তারপর কন্ট্যাক্ট লেন্স দিয়ে, তারপর যখন না হতো তখন আমরা ক্যারাটোপ্লাস্টির জন্য পেশেন্টকে সাজেস্ট করতাম। কিন্তু 2012 থেকে প্রিভেন্টিভ সার্জিক্যাল ট্রিটমেন্ট আসছে, এটাতে করে দিলে পেশেন্টের ডিজিজটা আর বাড়ে না। যেহেতু আমাদের দেশে কর্নিয়ার উপরে ডিপেন্ড, কর্নিয়ার স্কারসিটি খুব বেশি, কর্নিয়ার ডোনার একদমই নাই বললে চলে। এখন মাসে 1-2 পেয়ার কর্নিয়া পায় হয়তো সন্ধ্যা নিয়ে, এই কর্নিয়ার উপরে বেস করে আমাদের চলতে হয়। সো সেক্ষেত্রে আমাদের কর্নিয়ার ডিজিজটা যাতে এইসব ডিজিজ যদি থামাইতে পারি তাহলে আমার কর্নিয়ার ক্যারাটোপ্লাস্টিক ডিজিজের দিকে যাওয়া লাগে না। যখন ক্যারাটোপ্লাস্টিক যাওয়া লাগে না তাহলে কর্নিয়ার ডিমান্ডটা কিছুটা কমবে, ডোনার কর্নিয়া। সেক্ষেত্রে আমরা এই ডিজিজটা যাদের অ্যালার্জি থাকে ইনিশিয়াল অ্যালার্জি ট্রিটমেন্টটা মেনটেন করতে হবে। আর এইসব পেশেন্টদের অনেক সময় দেখা যায় তাদের অ্যাজমাও থাকে। অ্যাজমা থাকলে ওই পেশেন্টদের কমনলি অ্যালার্জি থাকবেই, চোখে অ্যালার্জি থাকবে। তো অ্যালার্জিটা কন্ট্রোলে রাখতে হবে, সাথে ডিজিজটাকে থামাইতে হবে। এই ডিজিজটার ট্রিটমেন্টটাই হলো যে ডিজিজটাকে থামাইতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যখনই ধরা পড়বে তখনই থামাইতে হবে। তবে এই ডিজিজটা এখন ধরা পড়ার জন্য, আর্লি ধরা পড়ার জন্য কতগুলো সাইন অথবা সিমটম আমাদেরকে লক্ষ্য করলে বুঝতে পারবো যে এদের হয়তো ক্যারাটোকোনাস আছে। একদমই ইনিশিয়ালি বোঝা যাবে না, কিন্তু নর্মালি স্ট্রিট ল্যাম্প দিয়ে রিফ্লেকশন করে বোঝা যাবে না। তবে এইগুলি দিক যদি লক্ষ্য রাখি যে পেশেন্টের কম দেখে, ঝুঁকে দেখে, চোখ ছোটো করে দেখে, পিনপিন করে দেখে, এই একটা। 2 নম্বর হলো চোখে অ্যালার্জি আছে কিনা, এবং আর একটা হলো গিয়ে চশমায় পাওয়ারের দেখবেন যে 2টা সেগমেন্ট থাকে, একটার ভিতরে থাকে স্পেরিক্যাল পাওয়ার আর একটার ভিতর থাকে সিলিন্ডার পাওয়ার। স্পেরিক্যাল পাওয়ারটা নর্মাল গ্রোথের সাথে আসে, এইটা নর্মাল। কিন্তু এইটার সাথে যে সিলিন্ডার পাওয়ারটা আসে, এই সিলিন্ডার পাওয়ারটা ইউজুয়ালি থাকার কথা না, থাকলেও অল্প থাকবে। কিন্তু এই সব ক্ষেত্রে দেখা যায় যে সিলিন্ডার পাওয়ারের পরিমাণটা বেশি। ধরেন স্পেরিক্যাল পাওয়ার -2, সিলিন্ডার হয়ে গেল 2-3 অথবা 3.5। এই সব ক্ষেত্রে আমাদের খুব সন্দেহ করতে হয় যে এদের ক্যারাটোকোনাস থাকতে পারে। দ্যাট ইজ যদি পেশেন্টের দ্রুত ভিশনটা কমতে থাকে, যদি অ্যালার্জি থাকে, যদি তার অ্যাস্টিগম্যাটিজম দ্যাট ইজ সিলিন্ডার পাওয়ারটা বেশির দিকে যাচ্ছে এবং পাওয়ারটা ঘন ঘন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সবগুলি যদি থাকে তাইলে তাকে সন্দেহ করা উচিত যে তার ক্যারাটোকোনাস থাকতে পারে। তখনই তার একটা টেস্ট আছে। টেস্টটা মেশিনটা কস্টলি, যার জন্য সবার কাছে নাই। যে সব সেন্টারে ল্যাসিক আছে, ওই ল্যাসিক সেন্টারে ওদের একটা মেশিন দরকার হয়, দ্যাট ইজ কর্নিয়াল টপোগ্রাফি। ওই কর্নিয়াল টপোগ্রাফি মেশিন দিয়ে এটাকে ডিটেক্ট করা যায়, আর্লি স্টেজ ডিটেক্ট করা যায়। তো যদি ওই সব সেন্টারে পাঠিয়ে এই টেস্টটা করা যায়, পেন্টাগ্রাম একটা টেস্ট আছে, এই টেস্টটা করা হয়। টেস্টটা করলেই এক্সপ্লোর করা যায় যে এখানে ক্যারাটোকোনাস আছে কি নাই। যদি আর্লি স্টেজে থাকে তাইলেও ধরা পড়বে। ধরা পড়লে আমার যদি একদম ধরেন আর্লি স্টেজে আছে, তার চশমা দিয়ে ভীষণ ভালো এবং ভীষণও 6/6, জাস্ট থামাইলেই তার ডিজিজটা চলে গেল। আর যদি এখানে না থামাই গ্রাজুয়ালি বাড়বে,
এক বাড়তে বাড়তে একটা স্টেজে আসবে যখন তার ভিশনটাও কমে যাবে, চশমা দিয়েও ভালো ভিশন পাওয়া যাচ্ছে না, এবং ভিশনে অনেক সময় যে ভিশনটা কিছুটা অ্যামব্লিফিক হয়ে যায়, মানে আলো 6/6 আর পাওয়া যায় না। তো এইসব ক্ষেত্রে না গিয়ে যদি আর্লি স্টেজে আমরা পাই, যখনই পাই তখনই যদি কেরাটোকনাস ধরা পড়ে, সাথে সাথে এই ডিজিজটাকে ক্রস লিঙ্কিং নামে একটা ট্রিটমেন্ট আছে, আলট্রাভায়োলেট রেডিয়েশন ট্রিটমেন্ট, ওইটা করে দিলে ডিজিজটা থেমে যায়। থেমে গেলে আমাদের কয়টা লাভ হলো, একটা হলো গিয়ে ভীষণ পেশেন্টের সার্জারিতে যাওয়া লাগলো না, কস্টলি সার্জারি হয়ে যায়, কেরাটোপ্লাস্টিতে অনেক কস্টলি সার্জারি আমাদের দেশে এখন যেটা হয়ে গেছে, কস্টলি হয়ে গেছে, কারণ কর্নিয়া তো পাওয়া যায় না। দেশি যার সন্ধানীতে যেটা করা হয় সেটা কস্টলি না, কিন্তু যেটা আমেরিকা থেকে কর্নিয়া এনে করতে হয় সেগুলো তো বেশ কস্টলি হয়ে যায়। তাই আমরা এখানে কেরাটোকনাস ডিজিজটাকে থামাইতে হলে এটা করতে হবে। আর একটা হলো গিয়া পাওয়ারের ব্যাপারে, পাওয়ার বাচ্চাদের ক্ষেত্রে পাওয়ার আসবে, ছোট বা বড় অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি খুব ঘন ঘন তাদের পাওয়ার চেঞ্জ হচ্ছে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? বাচ্চাদের যে পাওয়ারটা আসে এইটা হলো গিয়ে মাইনাস পাওয়ার, ইউজুয়ালি প্লাসও হতে পারে, খুব রেয়ারলি হয় প্লাস, ইউজুয়ালি মাইনাস পাওয়ার হয়। তা বাচ্চাদের পাওয়ার যে আসছে অথবা বাচ্চা যে কম দেখছে সেটা কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য বাচ্চা তো বলতে পারে না, তো বাচ্চার বিহেভিয়ার প্যাটার্ন দেখে বুঝতে হবে। অনেক সময় দেখবেন সে বাচ্চা ঝুঁকে পড়ে, মাইনাস পাওয়ার হলে কাছে গিয়ে পড়ে, প্লাস পাওয়ার হলে দূরে গিয়ে, অনেক সময় আমরা দেখেছি খুব কাছ থেকে তারা টিভি দেখছে, একেবারে টিভি স্ক্রিনের সামনে। ঠিক, পেশেন্টরা দেখবে, ওই বাচ্চারা দেখবে অনেক সময় আপনি সোফায় বসে দেখছেন, সবাই সোফায় বসে দেখছে, কিন্তু বাচ্চা উঠে গিয়ে টিভির কাছে চলে যাচ্ছে, অথবা সোফার একদম শেষের সোফাটায় বসবে যেখানে টিভির কাছাকাছি, তার দেখতে সুবিধা হয়। এই কারণে অনেক সময় দেখবেন যে টিভি ধরে ধরে বাচ্চা দেখে, দাঁড়ায় দাঁড়ায় টিভির নিচে বসে দেখে, অথবা দাঁড়ায় দাঁড়িয়ে টিভি ধরে ধরে টিভি দেখতেছে, তার মানে সে খুব কম দেখে। আর পড়ার সময় দেখবেন খুব ঝুঁকে পড়ে। এটা হলে বাচ্চাদের, তারা আপনাদের এটা দেখে বুঝতে হয় যে ওদের হয়তো পাওয়ারের সমস্যা আছে, তখন ওদের ডাক্তার কাছে নিয়ে চক্ষু পরীক্ষা করলে বোঝা যাবে যে চোখের পাওয়ারের সমস্যা আছে কি নাই। এটা হয় বাচ্চাদের, গ্রাজুয়ালি এই পাওয়ারটা বাড়তে থাকে, নর্মাল যদি হয়, মাইনাস পাওয়ার আসাটা কিন্তু নর্মালি, আমরা অ্যাবনর্মাল ধরি না এটাকে, নর্মালি কিন্তু এটা বাড়তে থাকে, ইউজুয়ালি 18 বছর পর্যন্ত বাড়ে, 18 বছর গিয়ে বাড়াটা থেমে যায়। যখন থেমে যায় তখন গিয়ে আমরা চাইলে লেজার করে ল্যাসিক করে পাওয়ার 0 করে দিতে পারি। ডিপেন্ড করে তার কর্নিয়ার থিকনেস কেমন আছে, কর্নিয়ার কোনো অন্য কোনো ডিজিজ আছে কিনা, না থাকলে কর্নিয়া ওটাকে আমরা ল্যাসিক করে পাওয়ার 0 করে দিতে পারি। কিন্তু তার আগ পর্যন্ত এটাকে সতেজ রাখতে হবে, দ্যাট ইজ আলোটা যাতে রেটিনাতে গিয়ে পড়ে। এইটাই ফিজিক্স হলো, এইটাই যে আমার চশমা নর্মালি আলোটা পড়ছে না, চোখের রেটিনার সামনে পড়ছে, ওইটাকে লেন্স দিয়ে ওটাকে পিছনে নিয়ে গিয়ে রেটিনার উপর ফেলতে হবে, তাইলে সে ক্লিয়ার ভিশন পাবে। এবং এইটা যে করা হয় তাইলেই তার ভিশনটা প্রিজার্ভ থাকবে, 6/6 ভিশন মেনটেন করতে পারবে। যদি এটা না করা হয়, অনেক সময় অনেক দেরি করে আসে, অনেক পাওয়ার আছে কিন্তু পরে নাই, তখন দেখা যায় যে তার ভিশন কারেকশন করার পরেও তখন আর 6/6 ভিশন পাওয়া যায় না, হয়তো 6/12, 6/18 এইরকম ভিশন চলে আসে, যেটা দ্যাট ইজ অ্যামব্লিওপিয়া হয়ে গেল। অনেকখানি পেশেন্ট ভীষণ লস করে ফেললাম, যে এই লসটা কিন্তু আর ফিরে পাওয়া যাচ্ছে না। সে কারণেই আমাদের খুব কশাস থাকতে হবে, যদি কারো পাওয়ার লাগে অবশ্যই পাওয়ারটা যেন মেনটেন করে। অনেক সময় বাচ্চার মারা বলে যে এতগুলো পাওয়ার একটু কমাই দেন। আচ্ছা, পাওয়ার যে কমাই দেয় তাহলে সে বাচ্চা কম দেখবে, তার মানে কমানো যাবে না, অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার, বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না, যেটা লাগবে সেটা ঠিক মতোই পড়তে হবে এবং ভিশনটা মেনটেন করে। এটার বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা, যারা আসলে অনেক ভারী পাওয়ারের চশমা পড়তে পারে না, বিশেষ করে বাচ্চারা? বাচ্চাদের ক্ষেত্রে আসলে অল্টারনেটিভ আর কিছু নাই, চশমাই পড়তে হবে। যদি এখন অনেক বেশি পাওয়ারের দিকে চলে যায় তখন তো লেন্স ইমপ্ল্যান্টের দিকে যেতে হয় আসলে, সেগুলো তো ইউজুয়ালি আমরা এই বয়সে করতে চাই না, চশমা দিয়ে মেনটেন করতে 18 বছর পর্যন্ত, 18 বছর পরে গিয়ে অন্য কিছু। তবে অনেক সময় হয় ইমব্যালেন্স, এমন হলো কোনো এক চোখে হয়তো -2 আর এক চোখে -8, তখন তো আমরা চশমা দিতে পারছি না। আবার এই সব ক্ষেত্রে যদি আমি কমন ডাক্তারদের কাছে গেলে, অপথলমোলজিস্ট, অন্য যারা ল্যাসিক করে না তাদের কাছে গেলে বলবে যে তা না, আর ল্যাসিক তো এখন করা যাবে না 18 বছরের আগে। কিন্তু 18 বছর হইতে হইতে যদি তার অ্যামব্লিওপিয়া হয়ে যায়
দ্যাট ইজ যেটা লস করে ফেললাম সেটা আর পাবো না, সেরকম করে অবস্থায় নিয়ে গেলাম, তখন ল্যাসিক করেও তো আমি ওইটুকুই রাখবো, তাহলে তো আমরা লস করে ফেললাম। সেক্ষেত্রে 18 বছর আগেই ওই যেটার ইমব্যালেন্স, যেটা বেশি পাওয়ার, সেইটাকে কমাইয়ে এইটার সমানে আনতে হবে। দ্যাট ইজ এক চোখে ধরেন -2 আর এক চোখে -8। অর্থাৎ এক্ষেত্রে তো স্যার আমরা বলতে পারি যে স্ট্যান্ডার্ড বয়সটা হচ্ছে 18 বছর, 18 বছরের পরে করতে পারবে, কিন্তু ইমার্জেন্সি বেসিসে সেক্ষেত্রে আপনারা 18 বছরের আগে আপনারা লেসিক করতে পারেন। স্যার আমরা এই কর্নিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। অনেকেই আছেন যে চুল পড়া নিয়ে খুব টেনশনে থাকেন এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেন এই সমস্যাটা হয়। তো সাধারণত চুল কেন পড়ছে সেটা আগে জানতে হবে, সমস্যাটা কি। অনেক সময় হয় যে অনেকে ভুল ডায়েট চার্ট ফলো করার কারণেও কিন্তু চুল পড়ে। যেমন অনেকে আছেন যে কার্বোহাইড্রেট যুক্ত খাবার টোটালি বন্ধ করে দেন, শুধুমাত্র প্রোটিন গ্রহণ করেন এবং ফাইবার গ্রহণ করেন। যদি আপনি শুধুমাত্র প্রোটিন গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি প্রোটিনের পুষ্টিটা পাবেন না, এই জন্য আপনাকে অবশ্যই কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে এবং এর পাশাপাশি হাই প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, এগুলো কিন্তু চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে। এর পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। অনেকের আছে যে চুলে কিনা ড্যান্ড্রফ হয় বা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু চেষ্টা করবেন ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার। এবং যারা কিনা চুলে রিবন্ডিং করেন বা অনেক সময় যে চুল কালার করেন, সেক্ষেত্রে কিন্তু চুল আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে যায়। এই জন্য আপনি প্রতিদিন যদি একটা করে আমলকি খান তাহলে কিন্তু আপনার চুল বৃদ্ধিতে সাহায্য করবে, কারণ আমলকিতে আছে 100% ভিটামিন সি, যা আপনার চুলের বৃদ্ধিতে হেল্প করবে। এর পাশাপাশি ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড, যেমন বিশেষ করে সামুদ্রিক মাছ, ম্যাকারন হতে পারে, স্যালমন ফিশ, এই খাবারগুলো কিন্তু চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হলো ফ্যাট সলিউবল এক ধরনের ভিটামিন। তো এই জন্য আপনি ভিটামিন ই এবং ভিটামিন ডি যুক্ত যখন খাবার খাচ্ছেন তখন অবশ্যই সেটা অ্যাবজর্ব হওয়ার জন্য মাঝে মাঝে তেল বা বাটার ইউজ করতে পারেন। আর অবশ্যই টক দই এবং দুধ হলো আদর্শ একটি খাবার যার মধ্যে প্রোটিন, ফাইবার, ভিটামিনস, মিনারেলস এবং কার্বোহাইড্রেট সব কিছু পর্যাপ্ত পরিমাণে আছে। তাই চুলের বৃদ্ধিতে আপনি রেগুলার 1 গ্লাস করে দুধ পান করতে পারেন। এর পাশাপাশি অবশ্যই আপনি কাঠবাদাম এবং আখরোট খাবেন, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি অবশ্যই প্রতিদিন 10 মিনিট করে রোদে দাঁড়াবেন, যেন আপনার চুলে সঠিক ভিটামিন ডি অর্থাৎ সঠিক পুষ্টি পায়, তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে। এবং এর পাশাপাশি আপনি রেগুলার চুল আঁচড়ানোর চেষ্টা করবেন। অ্যাক্সিডেন্টাল বিভিন্ন কারণে তাদের কর্নিয়া ইনজুর্ড হয়ে থাকে এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা সার্জারির পরামর্শ আমরা শুনেছি যে আপনারা দিয়ে থাকেন। এক্ষেত্রে সেই কর্নিয়াটা কি আসলে পরবর্তী সময়ে পুরোপুরিভাবে কিউর হয়? হ্যাঁ, কর্নিয়াতে যদি ইনজুরি হয় সেক্ষেত্রে ইনজুরিটা তো রিপেয়ার করতেই হবে এমার্জেন্সি, তখন একদম। তখন ভীষণটা ডিপেন্ড করে কোন জায়গাটাতে ইনজুরিটা হলো। যদি সেন্টার অথবা সেন্টারের কাছাকাছি জায়গায় ইনজুরি হয় তখন ভীষণটা চলে যায়, তখন আবার আমাদের ক্যারাটোপ্লাস্টির দিকেই চলে যেতে হয় আলটিমেটলি। আবার সেই ইনজুরির কারণে চোখে ছানিও এসে যায়, তখন ওই ইনজুরিটা রিপেয়ার করার পরে যখন কোয়াইট হয়ে যায় চোখ, তখন গিয়ে আমাদের আবার ক্যাটারাক্ট সার্জারি করে হয়তো লেন্স ইমপ্ল্যান্ট করে দিতে হয়। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কর্নিয়ার বিভিন্ন ডিজিজ নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনার জন্য শুভকামনা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।